জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় স্থগিত। আদালতের মাধ্যমে চাপিয়ে দেওয়ার অভিযোগ রাষ্ট্রপক্ষের। আগস্ট অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতায় ৮৮ মামলা, গ্রেপ্তার ৭০। জড়িতদের কোনো ছাড় দেবে না সরকার, জানালেন প্রেস সচিব। ভারতের সঙ্গে নতজানু সম্পর্ক চায় না বাংলাদেশ। বিচার বহির্ভূত হত্যার বিচার ও গুমের শিকারদের সন্ধান পেতে সরকারের কাছে জোর সুপারিশ। এবং বাংলাদেশের বিষয়ে ভারতকে খবরদারি না করার পরামর্শ বিএনপির। বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে র্যাব বিলুপ্ত সহ পুলিশের সংস্কার দাবি। আসসালামু আলাইকুম, মোহনার সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। জয় বাংলা আর জাতীয় স্লোগান থাকছে না। হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। পরে এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। কাজী পাপ্পুর প্রতিবেদন। জয় বাংলা ছিল মুক্তিযোদ্ধার একটা স্লোগান। পরবর্তীতে একে নিজেদের দলীয় স্লোগানে পরিণত করে একটি রাজনৈতিক দল। শুধু তাই নয়, যে কোনো জাতীয় অনুষ্ঠানেও স্লোগানটি বাধ্যতামূলক করা হয়। 2020 সালের সেই রায়ের পর শুরু হয় ধীরে ধীরে কৃতিত্ব নেয়ার লড়াই। পাশাপাশি সমান তালে চলতে থাকে এই স্লোগান না দেয়ায় ভৎসনার প্রতিযোগিতাও। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলাকে বাতিল চান রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার শুনানিতে রাষ্ট্রপক্ষের বক্তব্যে সন্তুষ্ট হয়ে তাদের পক্ষে রায় দেন আপিল বিভাগ। বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক বলেন, আওয়ামী লীগের দলীয় স্লোগান জয় বাংলাকে আদালতের মাধ্যমে চাপিয়ে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। দলীয় স্লোগান হিসেবে এবং বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে। 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। এরপর 2 মার্চ একে জাতীয় স্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। গত 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দেশে মোট 88টি মামলা হয়েছে আর গ্রেফতার করা হয়েছে 70 জনকে। সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মেজবা রহমান। 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ জুড়ে বেড়ে গেছে সাম্প্রদায়িক হামলা মামলা। অভিযোগ রয়েছে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির পায়তারা করছে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা। এমন পরিস্থিতিতে আগস্ট অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতার মামলা ও গ্রেপ্তারের তালিকা প্রকাশ করল অন্তর্বর্তী সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকে মাইনরিটি রিলেটেড সহিংসতার সবিস্তার তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় মামলা হয়েছে 62টি। এছাড়া মোট মামলার সংখ্যা 88টি আর এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 70 জনকে। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা মামলা করেছি হচ্ছে 62টা, মামলা হয়েছে 62টা। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় পুলিশের নিকট সরাসরি রিপোর্টকৃত সহিংসতার তথ্য অনুযায়ী আরো মামলা হয়েছে 26টা।
মোট মামলা হচ্ছে 88টা। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে প্রেস সচিব আরও জানান, অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক বাজারে সয়াবিনের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে সরকার অন্যান্য দেশের বাজার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। সয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি এই অক্টোবর-নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী, যেটা ছিল আগে 1 টন ছিল $920-940, সেটা অনেক ক্ষেত্রে এখন $1200 হয়ে গেছে। এদিকে শেখ হাসিনা শাসনামলে বঞ্চিত সরকারি কর্মকর্তাদের বিষয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, 2009 থেকে 2024 পর্যন্ত পদোন্নতি বঞ্চিত 1540 জন উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তা পদোন্নতি চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করেছিলেন। তাদের আবেদনের প্রেক্ষিতে 764 জনকে সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতি দেয়া হয়েছে। আবেদন দিয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে 750 কর্মকর্তাকে 764 জন কর্মকর্তাকে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে বলেও জানানো হয় প্রেস ব্রিফিং এ। রোহিঙ্গা যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা। আমরা মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিচার বহির্ভূত হত্যার বিচার এবং রাজনৈতিক গুমের শিকারদের সন্ধান পেতে সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, ভারতের সঙ্গে আর কোনো নতজানু সম্পর্ক নয়, এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। গুম হয়ে যাওয়া স্বজনরাও যেন ফিরে আসে, বিচার হয় সব রাজনৈতিক হত্যার, এই মোনাজাতে শুরু হয় গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের সংগঠন মায়ের ডাকের ব্যতিক্রমেই এই গণজামায়াত। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এই রক্তের সাথে আপনারা কেউ বেইমানি করবেন না। 34 দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই 18 জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে, গুলি করে, তার শরীরে ছিটা গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে ফেলছে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা সহ গত 16 বছরে রাজনৈতিক বিভিন্ন হত্যা ও গুমের প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। এই বাংলাদেশের মাটিতে কিভাবে তারা সাহস পেল আমাদেরকে বিভক্ত করার, কিভাবে তারা সাহস পেল এই দেশের মানুষকে, স্বাধীন দেশে 2000-এর উপরে মানুষকে শহীদ করার। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের পূর্বে তাদেরকে যদি আপনারা রাজনীতির ময়দানে ফিরিয়ে আনতে চান, তাহলে এই আহতদের রক্তের উপরে পাড়া দিয়ে আপনারা তাদেরকে বাঁচাতে হবে। গণজামায়াতে অংশ নেন অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা, আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি দূতাবাস, সরকারের প্রতিনিধিরা। আলোচনার মূলেই ছিল ভারত বিতর্ক ও শেখ হাসিনার বিচার। আমিরের জামাত থেকে শুরু করে 11 জন শীর্ষ নেতা, যারা নিরীহ, যারা মজলুম, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দিয়ে জেলখানায় রেখে এবং বাইরে নিপীড়ন করে হত্যা করা হয়েছিল। মনে রাখা দরকার, ফ্যাসিবাদ একটা ভাবাদর্শ, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, একটা চিন্তার পদ্ধতি। ফ্যাসিবাদের দোসররা আজও ঘাপটি মেরে বসে আছে। এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে অবাধ নির্বাচন হতে পারে না। বক্তারা বলেন, ভারতের সঙ্গে আর কোনো নতুজানু সম্পর্ক নয়, এখন থেকে কথা হবে চোখে চোখ রেখে। ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সরবরাহ স্বাভাবিক রাখার বাস্তবতা মেনেই বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে আগেভাগে প্রস্তুতি নেওয়ার কথাও জানান তিনি।
আর বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। দুপুরে ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এমআর আসাদের প্রতিবেদন। কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য বিভিন্ন গণমাধ্যমের 10 জন সাংবাদিককে সম্মানিত করে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের পথিকৃৎ শিল্প গ্রুপ, প্রাণ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। অনুষ্ঠানে প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকা লম্বা হতে যাচ্ছে, এ সুযোগ কাজে লাগাতে হবে। ট্রাম্প সরকার চায়নার উপরে কিছু ট্যারিফ আরোপ করতে যাচ্ছেন। এই ট্যারিফ আরোপ হলে সবচেয়ে বেশি সুবিধার দেশ হবে বাংলাদেশ। এ সময় বাজার পরিস্থিতির সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি, স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিংয়েও দেখছি না, এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। আপনার অ্যাকুরেট ইনফরমেশন আপনার জার্নালিজমকেও বেটার করবে, মানুষের উপকারে আসবে, আমাদেরকেও ডিসিশন মেকিংয়ে একটা বেটার একটা জায়গায় নিবে। আমরা এইটা চাই। বাস্তবতা মেনে নিয়েই সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে রমজানে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা। বাস্তবতাটাকে মেনে নিয়ে বাড়িয়েছি, কারণ এই যদি আমরা যদি এটা না বাড়াতাম তাহলে সরবরাহে এবং একটা বড় ঘাটতি তৈরি হতো। আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই, আমি আশা করি বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা উচিত বলেও মত দেন বশিরউদ্দিন। কৃষি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো নিয়েও আপনারা আওয়াজ তুলুন, এবং এখানে যখন প্রয়োজনীয় সংস্কারগুলো হয় এই ব্যাপারে যে যৌক্তিক দাবিগুলো আপনারা উপস্থাপন করুন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি চট্টগ্রামে সয়াবিন তেলের বাজার। বিক্রেতারা বলছেন ডিলারের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ আসছে না। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়িয়েছে সরকার। এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 175 টাকায়, যা এতদিন ছিল 167 টাকা করে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 149 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 157 টাকায়। খোলা পাম তেলের লিটারও 149 টাকা থেকে বাড়িয়ে 157 টাকা করা হয়েছে। এখন তো আমরা তো আজকে 10-15 দিন ধরে তেল পাচ্ছি না, আর ডিলাররা এখন কোনো তেল দিতেছে না। আর আমাদের অল্প কিছু কিছু মাল আছে, ওগুলা বিক্রি করতেছি আমরা। চাহিদা অনুযায়ী আমরা এখনো মাল পাইতেছি না, কাস্টমারদেরকে চাহিদা অনুযায়ী মাল দিতে পারতেছি না আমরা। তাহলে লিটার 200 টাকা হলে আমাদের জন্য 4 টাকা, আর তাহলে লিটার 30 টাকা হলে আমাদের জন্য। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কুমিল্লার ফান টাউন পার্ক মিলনায়তনে রাষ্ট্র সংস্কারের 31 দফা ও জনসম্পৃক্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা 15 বছর নির্যাতনের শিকার হয়েছে। গুম, খুন ও নির্যাতনের পর এখনও বিএনপি নেতাকর্মীর সংখ্যাই বেশি। বিএনপি নেতাকর্মীদের দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ। কিভাবে দামি ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে নিশিরাতের ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে, এবং ভোট ডাকাতি, নিশিরাত, দামি ভোট, এগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে, জনগণের কাছে যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের খবরদারি আর চলবে না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদেশের মানুষ বন্ধুত্ব চায়, কোনো প্রভুত্ব মেনে নেবে না বলেও সাফ জানান তিনি। এদিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য র্যাব বিলুপ্তি এবং পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। নিশ্চিত হয়েছে জনগণের সম্মতি নিয়েই। রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, গত 16 বছরে পুলিশ সহ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। গুম, খুন, নির্যাতন সহ নানা কারণে জনগণের আস্থা হারানো বাহিনী সংস্কারে পুলিশ কমিশন গঠনের বিকল্প নেই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বহু মানুষ গুম হয়েছে, নিহত হয়েছে,
আমাদের দল বিএনপির উপরে যে অজনিত মিথ্যা মামলা দিয়ে সবাইকে হয়রানি করা হয়েছে, এক কথায় বাংলাদেশকে বিগত পতিত সরকারের আমলে একটি পুলিশ স্টেটে পরিণত করা হয়েছে। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। নানা কর্মকাণ্ডের জন্য দেশে বিদেশে বিতর্কিত র্যাবকে বিলুপ্তির দাবিও জানান তিনি। আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছুর অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। এদিকে চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ভারতকে উদ্দেশ্য করে বলেন, কোনো ব্যক্তির সঙ্গে নয়, সম্পর্ক হতে হবে দেশের সঙ্গে দেশের। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে। কোনো ব্যক্তি বা দলের সাথে দীর্ঘ 17 বছর তারা প্রাণান্তর চেষ্টা করেছে বাংলাদেশের ভোটাধিকার বিনষ্ট করা, মানুষকে প্রতারিত করা এবং একটা লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে একটা দুর্নীতির অভয়ারণ্য সৃষ্টি করেছে। ওইদিকে গুলশানে বিজয় দিবস উদযাপন নিয়ে সবার আগে বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। কোনো ধরনের অন্যায় অপসংস্কৃতির কাছে আমরা মাথা নত করি না এবং করব না। আমাদের এই সংগ্রাম আগামী দিনে আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ করবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য পদত্যাগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে। কমিশনার হিসেবে তার সঙ্গী হয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে আওয়ামী দোসরদের অপসারণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করার কারণে খালেদা জিয়া ও তারেক রহমান মামলা থেকে মুক্ত হচ্ছেন বলেও জানান তিনি। বিকেলে রাজধানীর পল্লবীতে এক জনসভায় আমিনুল এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও পতিত স্বৈরাচারের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই জনসভার আয়োজন করে পল্লবী থানা বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপিকে সুসংগঠিত করার ক্ষেত্রে আমিনুল হকের অবদান তুলে ধরে যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান দলটির নেতারা। সুশৃঙ্খল সুন্দর একটি ঢাকা 16 আসন তথা পল্লবী থানা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন উপহার দিতে পারেন, তাহলে আমিনুল হকের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। সারা বাংলাদেশের জাতীয়বাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও বিএনপি সরকার গঠন করে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। ভয়াবহ রাজনৈতিক দূরদর্শিতা, সততা, আদর্শ, কর্ম দিয়ে শুধু ঢাকা মহানগর নয়, ঢাকা মহানগরকে ছাড়িয়ে সমগ্র বাংলাদেশে তার নামটিকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এই সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি থেকে দূরে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আমাদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে, লুটতরাজ, দখলদারি থেকে দূরে থাকতে হবে এবং সর্বোপরি যেটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, চাঁদাবাজি বন্ধ করতে হবে। আওয়ামী লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন আমিনুল হক। আওয়ামী লীগ বিভিন্নভাবে আমাদেরই কিছু নেতাদের, কিছু কর্মীদের হাত ধরে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। এটা অনুপ্রবেশ করার কোনো সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, সেই স্বৈরাচার আওয়ামী প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, দ্রুত তাদেরকে অপসারণ করেন। সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান বিএনপির এই জনপ্রিয় নেতা। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে, একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 2 জন। বিকেলে জেলার চৌবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের বাঁকাপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার শাকিল, জমশেদ ও আনারুল হোসেন। মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশের সমুদ্র সীমা থেকে 2টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। এফবি মেঘনা 5 ও এফবি লায়লা 2 নামের ট্রলার দুটিতে মোট 79 জন নাবিক ও জেলে ছিল। এ ঘটনায় ট্রলারের মালিক প্রতিষ্ঠান সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রাম অফিসে চিঠি দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে। নাবিকসহ ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। জানা গেছে, সোমবার দুপুরে সুন্দরবনের কাছে বঙ্গোপসাগর থেকে ট্রলার দুটি নিয়ে যাওয়া হয়। দেশের বাইরে খবর। সিরিয়া অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু করেছে। বিদ্রোহী গোষ্ঠী HTS এর প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। দেশ পুনর্গঠনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে সিরীয় শরণার্থীদের আশ্রয় দেওয়া বন্ধ করেছে জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, গ্রিস সহ ইউরোপের কয়েকটি দেশ। অন্যদিকে আসাদের পতনের পর সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু হয়েছে সিরিয়ায়। এই সরকারের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালির সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন HTS প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। এদিকে সরকার পুনর্গঠনে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরীয় নাগরিকদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, গ্রিস সহ ইউরোপের কয়েকটি দেশ। বর্তমানে জার্মানিতে ৪৭,২৭০ জন সিরীয় নাগরিক আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত খুলে দিয়েছে তুরস্ক। এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়া ব্যক্তিদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির বিদ্রোহী যোদ্ধারা। বিদ্রোহীদের টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির বেশ কিছু অঞ্চল দখলে নেয় ইসরায়েল। এছাড়া মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ইসরায়েলের সামরিক ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও জানা গেছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় স্থগিত। আদালতের মাধ্যমে চাপিয়ে দেওয়ার অভিযোগ রাষ্ট্রপক্ষের। অগাস্ট অক্টোবরে সাম্প্রদায়িক সহিংসতায় ৮৮ মামলা, গ্রেফতার ৭০। জড়িতদের কোনো ছাড় দেবে না সরকার, জানালেন প্রেস সচিব। ভারতের সঙ্গে নতজানু সম্পর্ক চায় না বাংলাদেশ, বিচার বহির্ভূত হত্যার বিচার ও গুমের শিকারদের সন্ধান পেতে সরকারের কাছে জোর সুপারিশ। এবং বাংলাদেশের বিষয়ে ভারতকে খবরদারি না করার পরামর্শ বিএনপির। বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে র্যাব বিরোধী সহ পুলিশের সংস্কার দাবি। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।